প্রিয় শিক্ষার্থীরা এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লজ নিয়ে। ক্লজ অনেকেই ভয় পান, কিন্তু আসলে ক্লজ এত কঠিন কিছু নয়। আজকের ভিডিও দেখার পরে অবশ্যই ক্লজ আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে আশা করি। চলুন তাহলে দেখে নেই ক্লজ কি। ক্লজ হলো আসলে কয়েকটি শব্দের সমষ্টি, কতগুলো ওয়ার্ড যেগুলো সেন্টেন্সে আমরা ব্যবহার করি, সেই ওয়ার্ডের কতগুলো ওয়ার্ডের সমষ্টি। মাত্র দুটি ওয়ার্ড, একটি হলো সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আমরা জানি প্রতিটি সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। যদি সেটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় তাহলে ওই সাবজেক্টটি এবং এই যে ফাইনাইট ভার্বটি, এই দুটি মিলেই একটি ক্লজ তৈরি হয়। আসলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুইটি জিনিসকে যদি আমরা একত্রিত করি তাহলেই সেটি ক্লজে রূপান্তরিত হয়। এত সোজা একটি বিষয় ক্লজ, যে একটি সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে এবং যে ফাইনাইট ভার্বটি থাকে সেই দুটি মিলে একত্রে ক্লজ বলা হয়। তাই আমরা বলতে পারি ক্লজ ইকুয়াল টু সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন হয়তো অনেকের ফাইনাইট ভার্বটা ক্লিয়ার মনে নেই, তাদের সুবিধার জন্য বলছি। ফাইনাইট ভার্ব হলো কোনো বাক্যের মধ্যে যে ভার্বটি টেন্সের পরিবর্তন করে, অর্থাৎ যে ভার্বটি দেখলে আমরা টেন্স বুঝতে পারি। অর্থাৎ কোনো বাক্যে যদি সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তন করলে ভার্বটি পরিবর্তন সাধিত হয়, সেই ভার্বটি হলো ফাইনাইট ভার্ব। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ভার্ব দেখে সেন্টেন্সের টেন্স বোঝা যায়, সেই ভার্বটিকেই ফাইনাইট ভার্ব বলা হয়। তাহলে এবার আমরা আবার ক্লজের আলোচনা যাই। ক্লজ হলো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে যখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে, সেই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বটিকে একত্রে, এই দুটিকে একত্রে মিলিয়েই ক্লজ বলা হয়। আশা করি সংজ্ঞাটি বুঝতে পেরেছেন। চলুন দেখে নিই উদাহরণ আই স এ পুয়ার বয়। আমি একটি গরিব ছেলেকে দেখলাম। আসলে এখানে সাবজেক্ট হলো আই অর্থাৎ আমি, আর ভার্ব হলো স মানে দেখেছিলাম। এই শব্দটির কিন্তু টেন্স রয়েছে, এটি অতীতকালে কাজটি হয়েছে, পাস্ট টেন্স, তাই এটি একটি ফাইনাইট ভার্ব। স একটি ফাইনাইট ভার্ব, তাহলে আই স এই দুটি মিলে কিন্তু ক্লজ হয় আমাদের সংজ্ঞা অনুসারে। সুতরাং এই সেন্টেন্সের ক্লজ হলো আই স। আবার পরবর্তী সেন্টেন্সটিতে আমরা দেখতে পাই সেটির ক্লজ হলো হি ওয়াজ। এই সেন্টেন্সটি অর্থাৎ পরবর্তী যে সেন্টেন্সটি সেটির ক্লজ হলো হি ওয়াজ, কারণ হি এটি হলো সাবজেক্ট এবং ওয়াজ যেটি ভার্ব সেটি হলো একটা ফাইনাইট ভার্ব, কারণ ওয়াজ অর্থ ছিল, এটি অতীতকাল নির্দেশ করে। তাহলে এই সেন্টেন্সটির মধ্যে হি ওয়াজ এই দুটি মিলে একটি ক্লজ, কারণ হচ্ছে হি সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের ক্লজের সংজ্ঞা অনুযায়ী আমাদের হি ওয়াজ হলো এখানে ক্লজ। আশা করি ক্লজ বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরবর্তীতে দেখি যে এই দুটি সেন্টেন্সকে যদি একত্রিত করা হয়, আই স এ পুয়ার বয় হু ওয়াজ ভেরি হাংরি। আমরা জানি যে হু একটি কানেক্টিং ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডও বলি অনেকে। এই লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর, এটি দ্বারা কিন্তু দুটি ক্লজকে বা দুটি সেন্টেন্সকে কানেক্ট করা যায়। তো এই বাক্যটির মধ্যে আমরা দুটি ক্লজকেই একত্রিত করেছি, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে এই একটি বাক্যের মধ্যে দুটি ক্লজ রয়েছে। একটি হলো আই স আর একটি হচ্ছে হু ওয়াজ। এখানে হু হি এর কাজ করেছে। হু অর্থ যে বা যিনি, তো এই হু বলতে এই যে পুয়ার বয় একেই বোঝাচ্ছে, অর্থাৎ হু আসলে এখানে হিকেই বোঝাচ্ছে। তো হু একসাথে সে কানেক্টর অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডের কাজ করেছে দুটি অংশের মধ্যে, আবার সে কিন্তু সাবজেক্টেরও কাজ করেছে। যাই হোক, এখানে এটিও একটি ক্লোজ। হু ওয়াজ এটি একটি ক্লোজ, আর আই স এটি একটি ক্লোজ। একটি সেন্টেন্সের মধ্যে দুইটি ক্লোজ রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লোজও থাকতে পারে, একটি, দুটি, তিনটি বা আরও বেশি। যদি সেন্টেন্সটি অনেক বড় হয় আরও অনেকগুলো ক্লজ থাকতে পারে। মনে রাখবেন ক্লজের ন্যূনতম শর্ত হলো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বটির মধ্যে টেন্স রয়েছে। অর্থাৎ টেন্স ক্লিয়ারভাবে বোঝা যায় এবং চাইলে টেন্স পরিবর্তন করা যায়, কারণ এমনও কিছু ভার্ব রয়েছে যাদের কোনো টেন্স নাই, তাদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তো এখানে স দেখেছিলাম এর পাস্ট টেন্স, এর কিন্তু ফাইনাইট ভার্ব, আর এখানে ওয়াজ এও কিন্তু পাস্ট টেন্স, এটিও একটি ফাইনাইট ভার্ব। তাহলে এরা যেহেতু একটি সাবজেক্টের সাথে আছে একসাথে, আবার এখানেও আই স, এখানে সাবজেক্টের সাথে স আছে ফাইনাইট ভার্ব, আর এখানে হু ওয়াজ সাবজেক্টের সাথে রয়েছে একটি ফাইনাইট ভার্ব। তাহলে এই দুটি এখানে ক্লজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্লজ কি। তাহলে আমরা পরের উদাহরণটিতে দেখি, লিসেন টু হোয়াট আই সে।
আমি যা বলি তা শোনো, এখানেও এটিও কিন্তু একটি ক্লজ, সরি এখানে একটি সেন্টেন্স, এর মধ্যে কিন্তু দুটি ক্লজ রয়েছে। এই সেন্টেন্সটির মধ্যে একটা হলো লিসেন অর্থাৎ শোনো, এই ওয়ার্ডটির কিন্তু এই ভার্বটির কিন্তু একটি টেন্স রয়েছে যে লিসেন শোনো, এটি বর্তমানকাল নির্দেশ করে। আর আই সে আমি বলি, এই সে কিন্তু এটিও বর্তমানকাল নির্দেশ করে। তাহলে এখানে এই সেন্টেন্সটির মধ্যে দুটি ক্লজ রয়েছে এবং যা কানেক্ট হয়েছে এই হোয়াট দিয়ে। তাহলে আমরা ক্লজকে এক কথায় এভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটি সেন্টেন্সের মধ্যে যখন একটি সাবজেক্ট এবং একটি টেন্স নির্দেশক ফাইনাইট ভার্ব থাকে তখন এই দুটি মিলে একটি ক্লজ তৈরি হয়। এবারে আমরা দেখি ক্লজ কত প্রকার, ক্লজের প্রকারভেদ। ক্লজকে প্রধানত দুই ভাগে এবং মোটমাট তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটির নাম হলো প্রিন্সিপাল ক্লজ। তো একটি হলো প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর 3 নাম্বারটি হলো কোঅর্ডিনেট ক্লজ। চলুন আমরা সংজ্ঞাসহ 3 ধরনের ক্লজই শিখে নেই, উদাহরণসহ সংজ্ঞা। তার আগে আমরা একটু অর্থ বুঝে নিই। প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে প্রধান বা মূল, আর সাবঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে অপ্রধান বা পরাধীন। তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুইয়ের মধ্যে কিন্তু এদের কাজের উপরে আছে, পার্থক্য রয়েছে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এর নামেই বোঝা যায় যে এটি একটি স্বাধীন বা প্রধান বা মূল বাক্যাংশ, আর সাবঅর্ডিনেট এর মানে হলো এটি অপ্রধান বাক্যাংশ এবং এটি পরাধীন, অর্থাৎ এটি স্বাধীনভাবে হয়তো অর্থ প্রকাশ করতে পারে না। আর কোঅর্ডিনেট ক্লজ হলো সেই ক্লজ যেটি আসলে আলাদা ধরনের কোনো ক্লজ নয়, এটি হলো দুটি যে মেইন ক্লজ রয়েছে বা দুটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে এর দুটিকে যদি একত্রিত করা হয় তাহলে একটি কোঅর্ডিনেট ক্লজ হয়। দুই বা ততোধিক প্রধান ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের দুই বা ততোধিক মিলেই কিন্তু একটি কোঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে এটি আসলে প্রধান কোনো শ্রেণীবিভাগ নয়, প্রধান শ্রেণীবিভাগ হলো দুটি, প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে আমরা প্রিন্সিপাল ক্লজ কি সেটি জানব। প্রিন্সিপাল ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং একটি মাত্র সাবজেক্ট থাকে, যা আমরা জানি একটি ক্লজ হওয়ার জন্য একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে। কিন্তু এটি প্রিন্সিপাল ক্লজ কেন? নিজের অর্থ প্রকাশের জন্য এটি অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, এটি হচ্ছে মূল কথা। তাহলে প্রিন্সিপাল ক্লজ হওয়ার জন্য এর মূল শর্ত হচ্ছে অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ক্লজটির গঠন এবং সেন্টেন্সের অবস্থান এমনভাবে যে এটি অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, এ নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। তাহলে যে ক্লজ অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাকেই প্রিন্সিপাল ক্লজ বলে। প্রিন্সিপাল ক্লজের আরেক নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই ক্লজ দিয়েই সিম্পল সেন্টেন্স তৈরি করে। আমরা জানি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স 3 ধরনের যে বাক্য রয়েছে, এই বাক্যগুলো তৈরি করতে সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ অবশ্যই লাগবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই লাগবে। তাহলে একটি সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজই যথেষ্ট, একটি স্বাধীন বাক্যাংশ বা একটি প্রিন্সিপাল ক্লজই একটি সিম্পল সেন্টেন্স গঠন করার জন্য যথেষ্ট। যেহেতু এটি নামেও সিম্পল তাই এসব দিক থেকেই সিম্পল। আমরা এখন উদাহরণগুলো খেয়াল করি। আই স এ পুয়ার বয়, এটি একটি প্রিন্সিপাল ক্লজ, কারণ আই স আমি দেখেছিলাম এ পুয়ার বয় একটি গরিব ছেলেকে। এটি কিন্তু এই আই স এ পুয়ার বয় বা আই স এটি কিন্তু একটি স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটি নিজেই স্বাধীনভাবে এর অর্থ প্রকাশ করেছে যে আমি একটি গরিব ছেলেকে দেখেছিলাম। এখানে কোনো শর্ত জুড়ে দেওয়া নেই বা কখন দেখেছিলাম, কেন দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, এ ধরনের কোনো শর্ত এখানে নেই। যে শর্তগুলো সাবঅর্ডিনেট ক্লজে থাকে সে ধরনের কোনো শর্ত বা সে ধরনের কোনো সমস্যা এখানে নেই। আই স নিজেই কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাই আই স একটি প্রিন্সিপাল ক্লজ। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে একটি সেন্টেন্সে যতগুলো ক্লজই থাকুক না কেন একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। একাধিক প্রিন্সিপাল ক্লজ শুধুমাত্র কোঅর্ডিনেট ক্লজে থাকে, অর্থাৎ একাধিক প্রিন্সিপাল ক্লজ মিলিয়ে একটি কোঅর্ডিনেট ক্লজ তৈরি করা যায়। কিন্তু একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে কিন্তু অবশ্যই একটি মাত্র ক্লজ থাকবে প্রিন্সিপাল ক্লজ, এবং একটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেও একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং আর যত ক্লজ থাকবে সেগুলো সাবঅর্ডিনেট ক্লজ। এবার পরের উদাহরণগুলো খেয়াল করি। দ্য চিলড্রেন আর সেফ, এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে আর, তাহলে দি চিলড্রেন হলো সাবজেক্ট আর হলো ফাইনাইট ভার্ব, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স ওরফে এটি আমাদের একটি প্রিন্সিপাল ক্লজ। পরের বাক্যটিতে রয়েছে হি এইট আ বাউল অফ নুডলস, সে এক বাটি নুডলস খেয়েছিল। হি এইট, সে খেয়েছিল, একটি মাত্র ফাইনাইট ভার্ব এবং এর
টেন্স রয়েছে, আর কোনো ভার্বই কিন্তু এখানে নেই, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের মূল কথা হলো এরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এবারে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখি। সাবঅর্ডিনেট ক্লজ হলো বাক্যে অবস্থিত যেই ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মূল কথা হলো এটি এমন একটি ক্লজ যা প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাই একে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়েছে। এর আরেক নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ, যেমন আই নো দ্য বয় হু স্টোল মাই ব্যাগ। আই নো দ্য বয়, আমি সেই ছেলেটিকে চিনি, হু স্টোল মাই ব্যাগ, যে আমার ব্যাগটি চুরি করেছিল। এখানে আমরা খেয়াল করি বাক্যটির অর্থ হলো আমি সেই ছেলেটিকে চিনি যে আমার ব্যাগ চুরি করেছিল। যে আমার ব্যাগ চুরি করেছিল এর ইংরেজি হলো হু স্টোল মাই ব্যাগ। তাহলে যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, এই যে ক্লজটি রয়েছে হু এ দিয়ে যুক্ত আছে হু স্টোল মাই ব্যাগ, এটি দ্বারা কানেক্টেড যে ক্লজটি রয়েছে এই যে আমার ব্যাগটি চুরি করেছিল, যার অর্থ এটি কিন্তু এই যে আই নো দ্য বয়, আমি সেই ছেলেটিকে চিনি, এটিকে ছাড়া কিন্তু একাকী অর্থ প্রকাশ করতে পারতো না। কারণ কেউ যদি বলে যে আমার ব্যাগটি চুরি করেছিল, এরপরে যদি এতটুকু না বলে যে আমি সেই ছেলেটিকে চিনি, তাহলে কিন্তু যে আমার ব্যাগটি চুরি করেছিল এই কথাটি শোনার পরে কিন্তু আরেকটু কথা শোনার কিন্তু আকাঙ্ক্ষা থেকে যায়, এবং সেই আকাঙ্ক্ষাটি পূরণ করে আই নো দ্য বয়, আমি সেই ছেলেটিকে চিনি। তাহলে শুধু হু স্টোল মাই ব্যাগ মানে যে আমার ব্যাগটি চুরি করেছিল, হু স্টোল মাই ব্যাগ এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল ক্লজ। পরবর্তী বাক্যে দেখি দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে দ্য টিচার সেইড এটি কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, শিক্ষক বলেছিলেন। এরপরে যদি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, যে পৃথিবী গোল মানে পৃথিবী যে গোল, এই কথাটুকু শুধু বলা হয় এবং সাথে যদি এটা বলা না হয় যে শিক্ষক সেটি বলেছিলেন, তাহলে এই যে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী যে গোল, শুধু এতটুকু কথাই কিন্তু একটি বাক্যের অর্থ প্রকাশের জন্য যথেষ্ট নয়, বা এই ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারেনি। যে পৃথিবী যে গোল, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী যে গোল, শুধু এতটুকুই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারেনি। তার সাথে কিন্তু দ্য টিচার সেইড, শিক্ষক বলেছিলেন কথাটা, এই কথাটা যদি এর সাথে যুক্ত না থাকে, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজটা যদি এর সাথে একত্রিত না থাকে, তাহলে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটি কিন্তু অর্থ প্রকাশ করতে পারবে না। তাই দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটি কিন্তু একটি সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল ক্লজ। এবারে আমরা দেখি যে সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে চিনব। বাক্যের মধ্যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থেকেই থাকে, তার পূর্বে কিন্তু হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, হাউ, ইফ, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, দ্যাট, সো দ্যাট ইত্যাদি কানেক্টর থাকে। এই কানেক্টরের সাথেই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটি থাকতে হয়, কারণ আমরা জেনেছি যে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু অর্থ প্রকাশের জন্য সে একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের উপরে নির্ভরশীল। একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের উপরে যখন সাবঅর্ডিনেট ক্লজটি নির্ভরশীল, যে এই হু স্টোল মাই ব্যাগ এ যখন নির্ভরশীল, তখন এই প্রিন্সিপাল ক্লজের সাথে অবশ্যই একে কানেক্ট হতে হবে বা একত্রিত হতে হবে। আর দুটিকে একত্রিত করার জন্য বা কানেক্ট করার জন্য কিন্তু আমাদের এই কানেক্টরটা প্রয়োজন। তাই সাবঅর্ডিনেট ক্লজ কখনোই এই কানেক্টর ছাড়া থাকবে না কোনো সেন্টেন্সের মধ্যে, অবশ্যই কোনো কানেক্টর থাকবে। যে কানেক্টর ছাড়া সে অর্থ প্রকাশ করতে পারবে না যে সেন্টেন্স দ্বারা, বা যে প্রিন্সিপাল ক্লজ ছাড়া সে যে অর্থ প্রকাশ করতে পারবে না, সেই কানেক্টরটা কিন্তু অবশ্যই থাকবে, এই সাবঅর্ডিনেট ক্লজের বাম পাশে থাকবে। অর্থাৎ আগে কানেক্টরটা দিয়ে তারপরে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হবে। তো সেই হিসাবে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বা বাম পাশে হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, হাউ, ইফ, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, দ্যাট, সো দ্যাট ইত্যাদি কানেক্টর বসে। আরও থাকতে পারে। আরও কিছু উদাহরণ আমরা দেখি এখানে। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। দো বা অলদো অর্থ যদিও, দো হি ইজ পুয়ার যদিও সে গরিব। আসলে কেউ যদি এতটুকু বলে দো হি ইজ পুয়ার যদিও সে গরিব, তারপরে যদি না বলে হি ইজ অনেস্ট, এই কথাটা না বলে, তাহলে শুধুমাত্র দো হি ইজ পুয়ার এটুকু কিন্তু সম্পূর্ণরূপে নিজে নিজে একা অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং আমাদের একটু আগের কথা অনুযায়ী এটি কিন্তু দো কানেক্টর দ্বারা যুক্ত হয়েছে, কারণ এই দো কানেক্টরটি দ্বারাই এটি এই যে মেন ক্লজ আছে হি ইজ অনেস্ট এর সাথে কিন্তু কানেক্টেড বা যুক্ত রয়েছে। পরবর্তী উদাহরণে দেখি উই ইট ইন অর্ডার দ্যাট উই মে লিভ।
সবার কাছে প্রশ্ন, এখানে আসলে প্রিন্সিপাল ক্লোজ কোনটি এবং সাবঅর্ডিনেট ক্লোজ কোনটি? অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ হলো উই ইট, আমরা খাই, কিন্তু ইন অর্ডার দ্যাট উই মে লিভ এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই ইন অর্ডার দ্যাট অর্থ উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে। তো এই উদ্দেশ্যে আমরা বাঁচতে পারি সেই উদ্দেশ্যে, কিন্তু বাঁচতে পারি সেই উদ্দেশ্যে আমরা কি করি? উই ইট, এতটুকু যদি না বলা হয় কিন্তু ইন অর্ডার দ্যাট উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি, শুধু এতটুকুই বলে, তাতে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশিত হবে না। তাহলে ইন অর্ডার দ্যাট উই মে লিভ এটি সাবঅর্ডিনেট ক্লোজ, আর উই ইট হলো একটি প্রিন্সিপাল ক্লোজ। পরবর্তী বাক্য, আই নো হোয়াই হি ওয়েন্ট দেয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ক্লোজ, আই নো আর হচ্ছে হি ওয়েন্ট, দুটি ক্লোজ রয়েছে। এখানে দুটি ক্লোজ হোয়াই কানেক্টর দ্বারা যুক্ত রয়েছে, এবং হোয়াই কানেক্টর যে ক্লোজটির বাম পাশে রয়েছে হি ওয়েন্ট, এই হি ওয়েন্ট হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজ বা নির্ভরশীল ক্লোজ চেনার গোপন সূত্র হলো এটি কোনো কানেক্টর দ্বারা বা কানেক্টিং যে কনজাংশন রয়েছে সেগুলো দ্বারা মেইন ক্লোজের সাথে অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত থাকবে, আর সেই কনজাংশনটি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজটির বাম পাশে থাকবে। বাম পাশে এই কথা কেন বলেছি, এই সূক্ষ্ম উদাহরণটা আপনারা খেয়াল করেননি হয়তো অনেকে, বা সূক্ষ্ম ট্রিক্স রয়েছে এখানে সাবঅর্ডিনেট ক্লোজ চেনার, যে সাবঅর্ডিনেট ক্লোজের বাম পাশে কানেক্টরটি থাকবে। এর কারণ হলো, আমরা একটু আগের উদাহরণটিতে যাই, এখানে আমরা দেখি দো হি ইজ পুর, যদিও সে গরিব, এখানে কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু এই দো হি ইজ পুর। হ্যাঁ, এটি আমরা কিভাবে বুঝলাম? এটি অর্থের দিকেও বোঝা যায়, আবার দো, এই যে কানেক্টরটা দো অর্থ যদিও, আমাদের যে কানেক্টরের লিস্ট রয়েছে তার মধ্যে কিন্তু দো একটি আছে, তো এই কানেক্টরটা কিন্তু হি ইজ পুয়ারের বাম পাশে রয়েছে। এখন কথা হচ্ছে, হি ইজ পুয়ার যখন কোনো বাক্যের প্রথম ক্লোজ এবং সেটি যদি সাবঅর্ডিনেট ক্লোজ হয়, এর বাম পাশে দো থাকবে। আর যদি হি ইজ পুয়ারটাকে আগে এনে হি ইজ অনেস্ট আর হি ইজ পুয়ারটাকে পরে নেওয়া হয়, তাহলে দো হি ইজ পুয়ার পুরোটা কিন্তু পরবর্তীতে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই কোনো কানেক্টর দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকবে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ অবশ্যই কোনো কানেক্টিং ওয়ার্ড দ্বারা যুক্ত থাকবে, যেমন হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, তাহলে সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি ওয়ার্কস হার্ড এটি হলো মেইন ক্লোজ। তো যখন একটি প্রিন্সিপাল ক্লোজ আর একটি সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হয় একত্রে, তখনই একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। এবারে আমরা দেখি সর্বশেষ যে ক্লোজটি ছিল কোঅর্ডিনেট ক্লোজ। এটি হলো দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নয় বা সাবঅর্ডিনেট ক্লোজও নয়। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লোজ নয় যে সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যুক্ত হবে। দুটি প্রিন্সিপাল ক্লোজ আসলে অন্য ধরনের কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। আমি একটু আগে যে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যে সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হচ্ছিল যে কনজাংশন দ্বারা দেখিয়েছিলাম, সেই কানেক্টর বা কনজাংশন দ্বারা কিন্তু কোঅর্ডিনেট ক্লোজ যুক্ত হবে না, এখানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, কারণ এখানে একটিও সাবঅর্ডিনেট ক্লোজ নেই, এখানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়। তো দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ দ্বারা যুক্ত হবে যখন, তখন হবে কোঅর্ডিনেট ক্লোজ, এবং কি দ্বারা যুক্ত হবে? কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, অ্যান্ড সো, বাট, অর, এলস, ইয়েট, সো, দেন, দেয়ারফর, স্টিল, আদারওয়াইজ ইত্যাদি, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এগুলো কিন্তু আমরা একটু আগে যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দেখেছি তার চেয়ে ভিন্ন এবং অর্থের দিক থেকেও ভিন্ন। আসলে এই অর্থগত কারণটি আসলে বড় একটি ফ্যাক্টর। যদি আমরা এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো দেই, তাহলে কিন্তু একটি ক্লোজও অপর ক্লোজের উপর নির্ভর করে না। দুই বা ততোধিক যে প্রিন্সিপাল ক্লোজ মিলে কোঅর্ডিনেট ক্লোজ হয়, সেই কোঅর্ডিনেট ক্লোজের কনজাংশন দুটিকে যদি কনজাংশন দিয়ে যে যুক্ত আছে, সেই ক্লোজ দুটিকে যদি আলাদা করে আলাদা আলাদা বাক্যে লেখা হয়, তাহলেও কিন্তু এর আলাদা বাক্য হতে পারে, এবং তারা যখন একত্রিত অবস্থায় একটি সেন্টেন্সের মধ্যে থাকে, দুটি ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজের মধ্যে দুটি প্রিন্সিপাল ক্লোজ যখন একত্রিত অবস্থা থাকে, তখনও কিন্তু এরা একে অপরের উপর অর্থগতভাবে নির্ভরশীল নয়। কারণ কি, এখানে আমরা কতগুলো কোঅর্ডিনেট ক্লোজ দ্বারা যুক্ত করি যেগুলোর কাজ নির্ভরশীল তৈরি করা নয়, যেমন অ্যান্ড, সো, বাট, কিন্তু, অর অথবা এলস অন্যথায়, ইয়েট তথাপি, সো অর্থ সুতরাং বা অতএব, দেন অর্থ তারপর, দেয়ারফর অর্থ অতএব, স্টিল অর্থ তবুও,
আদারওয়াইজ অর্থ অন্যথায়, এগুলো কিন্তু কোঅর্ডিনেট ক্লোজ। আর কোঅর্ডিনেট ক্লোজের কনজাংশন অর্থাৎ এগুলোকে কোঅর্ডিনেট কনজাংশন বলা হয়। তো এগুলো দ্বারা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত থাকে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হতে পারে না, কারণ এই কনজাংশনগুলোর কাজ এটা নয় যে কোনো ক্লোজকে একটির উপর আরেকটিকে নির্ভরশীল তৈরি করে দেওয়া, এমন কোনো কাজ এরা করে না। তাই এরা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুটি প্রিন্সিপাল ক্লোজ একত্রিত অবস্থায় যুক্ত থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু নয়, দুটি প্রিন্সিপাল ক্লোজ অবশ্যই যুক্ত থাকবে, তাহলে এরা দুজনে মিলে কিন্তু একটি কোঅর্ডিনেট ক্লোজ তৈরি করবে। যেমন আমরা উদাহরণে দেখি, দ্য টিচার আস্কড মেনি কোশ্চেন্স, শিক্ষক অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, বাট নোবডি কুড অ্যান্সার, কিন্তু কেউই উত্তর দিতে পারেনি। এখানে বাট দ্বারা যুক্ত আছে, আর বাট যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন, এর কাজ নয় যে দুটি ক্লজকে একের উপর অন্যকে নির্ভরশীল করে দেওয়া, এমন কোনো কাজে করে না। তাই বাট যেহেতু একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এই যে দুটি ক্লজ এখানে যুক্ত রয়েছে, দ্য টিচার আস্কড মেনি কোশ্চেন্স আর হচ্ছে নোবডি কুড অ্যান্সার, এই সব মিলে একটি কোঅর্ডিনেট ক্লজ তৈরি হলো। তাহলে একটি কোঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য তিনটি উপাদান লাগবে দুটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আরেকটি লাগবে কোঅর্ডিনেটিং কনজাংশন। পরের বাক্যটিতে দেখি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, অ্যান্ড ফাউন্ড হিম ইল। আই ওয়েন্ট দেয়ার এটি একটি প্রিন্সিপাল ক্লজ, আমি সেখানে গিয়েছিলাম, অ্যান্ড ফাউন্ড হিম ইল, এবং তাকে অসুস্থ দেখলাম। ফাউন্ড মানে দেখলাম, অসুস্থ দেখলাম, আসলে সাবজেক্ট যেহেতু আমি, তাই দ্বিতীয়বারে আর উল্লেখ করেনি। দুই স্থানেই সাবজেক্ট হচ্ছে আই বা আমি, কারণ এখানে দুটি কাজই আই বা আমি করেছে, সেখানে যাওয়ার কাজ এবং তাকে অসুস্থ দেখার কাজ। তো মূল কথা হলো, এই দুটি ক্লোজকে যদি আমরা আলাদা করে লিখি, দুটি প্রিন্সিপাল ক্লোজকে, তাহলে দুটি সিম্পল সেন্টেন্স হবে, আই ওয়েন্ট দেয়ার আর হচ্ছে আই ফাউন্ড হিম ইল। এই দুটিকে আলাদা করে লিখলে দুটি সিম্পল সেন্টেন্স তথা প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু এরা যখন এই অ্যান্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে রয়েছে, অ্যান্ড এটি দ্বারা যখন যুক্ত আছে, এই তিনটি জিনিস মিলে একটি কোঅর্ডিনেট ক্লোজ তৈরি হলো। আরেকটি উদাহরণ আমরা দেখি, দ্য ফ্রুটস ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার ডেলিশাস। ফলগুলো ছিল তাজা তাজা এবং সেগুলো ছিল সুস্বাদু। আসলে এখানে দুটি ক্লোজ, দ্য ফ্রুটস ওয়ার ফ্রেশ, ফলগুলো ছিল তাজা, দে ওয়ার ডেলিশাস, সেগুলো ছিল সুস্বাদু। এখানে দুটি ক্লোজ এবং দুটি ক্লোজই অ্যান্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, তাই দ্য ফ্রুটস ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার ডেলিশাস এটি কিন্তু একটি কোঅর্ডিনেট ক্লোজ। তো পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের ক্লোজ নিয়ে আলোচনা করব, যেমন নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, তারপরে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং সেগুলোর চেঞ্জ কিভাবে করতে হয়, এই সব কিছু নিয়ে আলোচনা করা হবে। এবং তার পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করা হবে। তাই সকলে যুক্ত থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে ধীরে ধীরে একে একে করে আমরা ক্লোজগুলোকে বুঝতে পারবো এবং অন্যান্য চ্যাপ্টারগুলোকে বুঝতে পারবো। তাহলে ইংরেজি গ্রামার নিয়ে আমাদের আর সমস্যা থাকবে না আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।